This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি চয়নিকা। শুরুতেই চোখ রাখবো মালদার খবরে। মালদার চাঁচলে আমবাগানে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে রহস্য। দেহের পাশেই উদ্ধার হয়েছে সোনার কানের দুল, জুতো। অবিন্যস্ত অবস্থায় মিলেছে পোশাক, রক্তের দাগও পাওয়া গেছে পোশাকে। মহিলাকে খুনের পর মৃতদেহ জ্বালিয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা দুষ্কৃতীদের। অনুমান পুলিশের। ঘটনাস্থলে মিলেছে ছুরি। গোটা আমবাগান ঘিরে ফেলেছে পুলিশ। আরো সূত্রের খোঁজে পুকুরে জাল ফেলে চলছে এই মুহূর্তে তল্লাশি। অজ্ঞাত পরিচয় মহিলা, ওর প্রায় গোটা দেহই পুড়ে গেছে, শুধু পা দেখা যাচ্ছিল, বাকি শরীর চেনা যাচ্ছে না। তো এটা অভাবনীয় ব্যাপার। আগে আমরা ওই সিআইডি, ক্রাইম সিন এগুলোতে দেখতাম, এখন বাড়ির গড়াতে দেখছি। উপস্থিত হয়েছে এখন তো বোঝা মুশকিল, তদন্ত চলছে, দেখা যাক আমরা তো কি হতে পারে। স্যার মেয়ে হতে পারে, স্যার কিছু জানা গেছে? আইডেন্টিফাই হয়নি বলতে। এটা কি মহিলার দেহ? সেটাও এখন কনফার্ম নয়, আমরা পাঠিয়েছি হসপিটালে। স্থানীয় কেউ কি হতে পারে স্যার? দেখা যাক এখন। এদিকে মালদার চাঁচলের আমবাগানে যেখান থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে, ঠিক তার থেকে 4 কিলোমিটার দূরে এক পরিবারের থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন এক মহিলা, এবং তাকেও নিখোঁজ হিসেবে জানা যাচ্ছে। 24 তারিখ থেকে ওই মহিলা নিখোঁজ রয়েছে এবং ওই পরিবারের সদস্যরাও পৌঁছে গেছেন এই মালদার চাঁচলের আমবাগানে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে সেই দেহটি মহিলার দেহ, এটা কিন্তু পুলিশের কাছে এটা স্পষ্ট। তবে এই মুহূর্তে যেটা একেবারে প্রথম আমরা ব্রেক করছি, যে এই এলাকার যে মানে চাঁচলের জালালপুর বলে একটি গ্রাম রয়েছে, সেই জালালপুর গ্রামের বছর 18-র একটি মেয়ে গত 24 তারিখ থেকে নিখোঁজ এবং তাকে পাওয়া যাচ্ছে না। এবং তারাও কিন্তু আতঙ্কে ছুটে এসেছেন এই খবর দেখার পরে যে এই মেয়ে তাদের মেয়ে নয় তো, ওই মেয়ের জন্য এসেছে, মেয়ের খোঁজ করতে এসেছে। আপনারা কবে থানায় জানিয়েছিলেন? থানা আজকে জানিয়েছেন। হ্যাঁ, এবার 24 তারিখ থেকে যে নিখোঁজ, আপনারা খোঁজ খবর করেছিলেন? হ্যাঁ, সব জায়গা ঢুঁড়েছি, কুটুম বাড়ি ঢুঁড়নু, মেলে কুটুম আছে, কুটুমের বাড়ি ঢুঁড়নু, আর অন্য অন্য জায়গা ঢুঁড়লাম, পেলাম না, তখন থানাতে তখন এলাম। এখানে এসে পুলিশ আপনাদের কি বললো? আমরা কি এখানে কি আইলাম যে দেখি এখানে যদি কেউ মেরে টেরে থাকে, তো যদি নিজের মেয়েটে হয় তো দেখবো, কি নিয়ে যাবো, এটার জন্য আমরা এসেছি। তো দূর হবে আপনাদের গ্রাম? আমাদের গ্রাম 4 কিলোমিটার। হ্যাঁ, এখান থেকে 4 কিলোমিটার? এখান থেকে 4 কিলোমিটার। আচ্ছা, আপনারা বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন? আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। এখন পুলিশ কি বললো? এখন আমরা পুলিশ বললো যে যান থানাতে, যান থানাতে যে এটা অভিযোগ জানান। আমরা তো থানা গেছিলাম, অভিযোগ জানিয়ে আসলাম, হসপিটাল গেছিলাম, হসপিটালও বললো যে না, দেখানো যাবে না নার্স, দিয়ে আমরাকে দেখানো দিল না, দিয়ে আমরা ঘুরে চলে আসলাম। ওইখানে ওদের কাছে যে চটি পাওয়া গেছে, কাপড় পাওয়া গেছে বা দুল পাওয়া গেছে, সেইগুলো কি আপনাদের দেখিয়েছে? না, ওগুলো আমরাকে দেখিনি, ওটা দেখাইনি। কি বলছে ওগুলো নিয়ে? ওগুলো বলছে যে এখন পরে হবে, পরে এখন যাবে মালদা থেকে আসবে, এসে তখন দেখানো যাবে। তো তার মানে ওনারা নিজের মেয়ের খোঁজে ঘটনাস্থলে চলে আসছেন। গত 24 তারিখ থেকে সেই মেয়ে নিখোঁজ রয়েছে, বছর 18-র মেয়ে, এবং তার পাশের গ্রামেই এই ঘটনা 24 তারিখে হয়েছে। এবং আজকে আবার সেই মালতীপুর এবং জালালপুরের মধ্যে মাত্র দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটারের মধ্যে সেখানে বাগানে আরও একটা অগ্নিদগ্ধ অবস্থায় দেহ মিলল। যে আমবাগান থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে, সেখানে এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, সকাল থেকেই তো সেখানে পুলিশ হাজির হয়েছে, স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছে, এখনো পর্যন্ত কোনো আপডেট কি উঠে আসছে? দেখো, এখন পর্যন্ত যেটা পরিষ্কার মনে করা হচ্ছে যে ঘটনাটা যেটা হয়েছে সেটা মধ্যরাত, অন্ততপক্ষে যেটা তদন্তে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাত 2টো থেকে ভোরবেলার মধ্যে। কারণ এখন তোমাকে দেখায় যে ওই যে পেছনে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরের মধ্যে জাল ফেলে দেখা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে যে সেখানে থেকে কোনো নমুনা পাওয়া যায় কি না। একটু আগেই ঝোপের মধ্যে থেকে একটি চাকু উদ্ধার হয়েছে। তোমাকে বলি যে এলাকাটা এটা কিন্তু বাগানের মধ্যে হলেও মানুষ মানে চলাচলের জায়গা। এখানে এমন একজন আছেন, যেটা আমরা টিভি9 বাংলার কাছে
কাছে প্রথম তিনি মুখ খুলছেন, যেটা খুব উল্লেখযোগ্যভাবে বলতেই হয়, কারণ তিনি কিন্তু রোজ এই রাতের মধ্যে দিয়েই সেখানে তার দোকানে যান। গত রাতেও তিনি গিয়েছিলেন 10:30 11টার সময়, যখন এই বাগানের রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন তখন কিন্তু সেখানে কেউ ছিল না এবং কোনো আগুন দেখতে পাননি। এবং তোমাকে বলি যে আজকে সকালে যখন মানুষ ছুটে আসে গ্রামের লোকজন, তখন কিন্তু দেখে যে সেখানে ধোঁয়া উঠছে। তো তার মানে যা পরিস্থিতি সেটা হচ্ছে রাত 2টো থেকে ভোরের মধ্যে যেটুকু ঘটনা, কারণ মানুষ যখন এই এলাকার মানুষ দেখে তখনও কিন্তু সেখানে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। কি বলছেন আপনি যখন গেছিলেন? আমি তো প্রতিদিন রাত্রে 10টার সময় বাড়ি দোকান যাই, 10টা থেকে 10:30 সময় বাড়ি দোকান থেকে বাড়ি আসি। ইভেন কালকে রাত্রেও সেম 10টার সময় দোকান থেকে 10টা 5-10 হয়তো আমি ক্রস হচ্ছি, তো আমি আমার স্টাফ আরেকজন ছেলে ছিল, 3জন দাঁড়িয়ে এই রাস্তায় প্রতিদিন এইভাবেই যাই, প্রতিদিন যাই, দিদি যাওয়া আসি দিদি হয়। রাত 10টার আগে আমি দোকান থেকে আসি না। এবার কালকে রাত্রেবেলা সেম 10টার সময় আসছিলাম, যখন এখানে ওই সময় দাঁড়ালাম, ওই সাইডে গল্প করলাম। আমি যখন যাই তখন নিস্তব্ধ জায়গা, কোনো কিছু নেই, মানে মানুষ আগুন তো বুঝে যাবে আগুন চলছে, কিন্তু কোনো কিছু নেই। কিন্তু সকালে কি কিন্তু এবার সকাল 7:30 বাজবে, তখন দেখছি যে চিল্লাচিল্লি হচ্ছে বাইরে দিয়ে, খুব কী হচ্ছে বলে একটা আগুন, মানে কেউ মরা, মানে জিন্দা লাশ পুড়ছে, এরকম মনে বলছে কেউ পুড়ছে ওখানটাই, কোথায় বাগানের মধ্যে। যাও পাশে আমার ধানমন্ডি আছে, হ্যাঁ, মানে কেউ পুড়ছে, কিন্তু কেউ লোক নেই। হ্যাঁ, মানুষ পুরা লোক থাকে, লোক নেই। যাই হোক, এবার সেই শুনে আমরা দৌড়ে আসলাম, এসে দেখছি যে প্রচুর লোকের ভিড় হয়ে আছে, একটা মরাদেহ পুড়ছে সামান্য খড় দিয়ে। হ্যাঁ, সেই খড় দিয়ে মানুষ মরাদেহ পুড়ে না, তার মানে ওখানে কিছু ইভেন্ট ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, যাক, এটা তো তদন্ত সাপেক্ষ, এটা তো না হলে বুঝাবে না কিছু। এবার কথা হচ্ছে যে আমরা তো এই জিনিসগুলো আগে বাইরে শুনতাম যে বাইরের দেশে হচ্ছে, কিন্তু আমার বাড়ির পাশে এই জিনিস হচ্ছে, এটা ভয়ের ব্যাপার। কারণ প্রতিদিন সন্ধ্যাবেলা আমার বউ, আমার বাচ্চা ওই দিক দিয়ে আসে, স্কুল থেকে টিউশন নিয়ে আসে, আরও বাড়ির পাশ দিয়ে কেউ যায়, এটা তো ভয়ের ব্যাপার। একটা পাশে ধানের মন্দির আছে, আপনার ঢিলঝড়ে দূরত্বে ব্লক আছে, কালীবাড়ি আছে। ইভেন এই ঘটনাটা কেন ঘটলো, মানে সেই মহিলাকে মানে তুলে এনে সেটা তো বলা মুশকিল, সেটা বলা মুশকিল। এবার কি হয়েছিল সেটা তো জানা নেই, কিন্তু কিছু একটা হয়েছিল। হ্যাঁ, আতঙ্কে আমরা, কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে সেটা হয়তো এলাকার মধ্যেই নেই, বাইরের কথা হতে পারে। আর সেটা হতে পারে হচ্ছে মধ্যরাত থেকে ভোরের, হ্যাঁ, ভোরের মধ্যে, কারণ একটা মরা পড়তে 4 ঘন্টা নর্মাল সময় লাগে। সেই হিসাবে যদি আপনি দেখেন তাহলে একটা অলরেডি পাওয়ার পুড়ে নেই এখন পর্যন্ত, তাহলে কীভাবে সেটা হয়? নর্মাল তো 2-3 ঘন্টা, তার আমি খুবই ভোরবেলা, হ্যাঁ, হয়তো 2টা দিকে হয়তো হয়েছে এই জিনিসটা, তার আগে তো হবে না, কারণ আমি তো 10টা বাড়ি তখন নর্মাল ফাঁকা জায়গা ছিল, কিছু ছিল না। কী নাম আপনার? অরিন্দম রায়। তো এখানে শুধু উনি নন, এখানে সেই একেবারে যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে এই সামনেই বাড়ি এবং সেখানেই এই মহিলা থাকেন। তিনি আতঙ্কে নিজেদেরকে ঘরবন্দি করে নিয়েছেন। কতটা আতঙ্কে আছেন? অনেকটা আতঙ্কে আছি, অনেকটা আতঙ্কে আছি। কেন? মানে কোনো মহিলাকে এভাবে, হ্যাঁ, এরকম কোনো মহিলাকে করে দিয়ে গিয়েছে, কেন? হ্যাঁ, হয়তো যে কিছু একটা তো হয়েছে সমস্যা, হ্যাঁ, তো করে রেখে দিয়েছে, সেটা নিয়ে তো আমাদের আতঙ্ক লাগবে, যেহেতু আমরাও একটা মেয়ে। এবার ও গেছে, এবার ওও কারো বাবার বুক খালি হয়ে গেছে, কারণ না একের পর একটা মেয়ের মানে ধ্বংস, নির্যাতিত মানে বোধ হতেই আছে, একবারেই হতেই আছে। তো সেটাকে আমরা মেনে নিতে পারছি না, তো একটা তো ভয় তো লাগবে, সেটা নিয়ে আমরা একটা আতঙ্কে আছি। হ্যাঁ, আমাদের তো এটাই ন্যাশনাল রাস্তা 24 ঘন্টা, হ্যাঁ, এটাই। ব্লক যদি সামান্য যাই আমাদেরকে এই রাস্তাতেই যেতে হবে, পঞ্চায়েতে যদি যাই এই রাস্তা দিয়ে যেতে হবে, কোনো স্ট্যান্ডে যদি যাই এই রাস্তাতেই যেতে হবে, যদি মার্কেটে যাই এই রাস্তাতেই যেতে হবে। তাহলে এই রাস্তাতে যদি এরকম সমস্যা যদি হয়, তাহলে আমরা একটা মেয়েরা তাহলে কিভাবে যাব? আমাদের তো সারাদিন আর ঘরে বন্দি করে থাকতে পারবো না, আমাদেরও তো কাজকর্ম আছে, যেতে হবে বাইরে। আপনাদের দেওয়ালের সামনেই, হ্যাঁ, দেওয়ালের পাশেই কোনো মেয়েকে নির্যাতন করে খুন করে দিচ্ছে, পুকুরটা যে করা হলো, এই পুকুরটা কিন্তু আমাদেরই, আমার ঠাকুরদারই কিন্তু জায়গা। আচ্ছা শুভতোষ, একটা বিষয় স্পষ্ট যে একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছে, তার কারণ আপনারা যে ছবিটা দেখছেন, TV9 বাংলা যে ছবিটা দেখাচ্ছে, এটা একটা আম বাগানের ছবি এবং এর পাশেই কিন্তু লোকালয় রয়েছে, বাড়ি ঘর রয়েছে, সেখানকার যে স্থানীয় মানুষজন রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা স্বাভাবিকভাবেই আতঙ্কে, যেভাবে মধ্যরাত থেকে ভোর রাতের মধ্যে একটা দেহকে দাউ দাউ করে জ্বলতে দেখেছে, তাতে যে তারা আতঙ্কিত হবেন সেটাই স্বাভাবিক। পুলিশ এই মুহূর্তে গোটা জায়গা ঘিরে রেখেছে, পুকুরে জাল ফেলা হয়েছে যদি নতুন করে কোনো তথ্য উঠে আসে। এদিকে বিধায়ক হস্টেল থেকে গ্রেফতার 3 জনের মধ্যে একজন শুভদীপ মালিক, বাড়ি তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। পরিবারের দাবি শুভদীপ মালিক পেশায় গাড়ির চালক, গত 4 বছর ধরে গাড়ি চালকের পেশার সাথে যুক্ত রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে টাকা চেয়ে 2 পুরো চেয়ারম্যানকে ফোনের অভিযোগ। কিড স্ট্রিটের MLA হস্টেল থেকে গ্রেফতার 3। পুরো চেয়ারম্যানের পদ ধরে রাখতে গেলে দিতে হবে 5 লক্ষ টাকা, এই মর্মে ফোন পান কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত এবং কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা।
টোটাল স্যার আমাকে বলেছে পুরো বোর্ডটা আপনার করে দেবেন, মোটামুটি 20 লাখ, বুঝতে পেরেছেন? আচ্ছা 20 লাখ আপনি, হ্যাঁ 20 লাখ। আর আমি বলেছি স্যার আমার এলাকার ছেলে, আমি বলি যে 20 নয়, বলছি ঠিক আছে আপনি কালকে আপনার সাথে আমি কথা বলি, ঠিক আছে? আপনি লাগবে 3 টাকা কালকে অ্যাডভান্স হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? আপনাকে আমি একটা রিসিভ করে দেবো, আমার নাম হচ্ছে আসিফ, ঠিক আছে? হ্যাঁ, মানে আমাকে ডাকে আসিফ বলে, নাম হচ্ছে জুনায়েদ চৌধুরী, ভালো হচ্ছে আসিফ, ঠিক আছে? আপনি আসেন, আপনি এসে আপনাকে একটা রিসিভ করে দেবো, ঠিক আছে? আমার অ্যাড্রেস ফ্যাড্রেস সব লিখে দেবো, কোনো চাপ নেই। আর বাকিটা আপনি আমাকে অ্যাকাউন্টে দিয়ে দেবেন, ঠিক আছে? যখন পেমেন্ট হয়ে যাবে প্রতীক জৈন স্যার এবং অভিষেক ব্যানার্জির সাথে দুজনের সাথে দেখা করিয়ে দেওয়া। কথা প্রসঙ্গে উনি বললেন যে এখন আপনি কখনো কামারহাটি এসছেন, আপনি চলে আসুন একদিন। আমি সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা করি কবে যাবো বলুন, 25শে ডিসেম্বর সব বন্ধ, তা কালকে আর কি করেছি। তো আপনারা কালকে চলে আসুন না, আসুন আপনার সঙ্গে লাঞ্চ টেবিলে আপনার সঙ্গে কথা বলবো, এমএলএ হোস্টেলে কথা হবে। কিন্তু আপনার সঙ্গে কিছু টিপস নিয়ে আসবেন, তা আমি জিজ্ঞাসা করি টিপস বলতে আপনি ভালো করে খুলে বলুন কি টিপস। না 1 হাত নিয়ে আসবেন। 1 হাত বলতে বুঝি আপনি কি একদিনই বোঝেন না, টিপস 1 হাত বুঝতে পারছেন না, 5 লাখ, ঠিক এই কথাই বলে। চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভার পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রতীক জৈন বলছি বলে। প্রতীক জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু ইয়ে করে। তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, ও তখন বলে এমএলএ হোস্টেলে। এদিকে এই ঘটনার তদন্তে নেমেছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। টাকা দিতে যাওয়া টোপ দিয়ে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। এমএলএ হস্টেল থেকে 3 জনকে গ্রেফতার করা হয়। তাদের নাম জুনেদুল হক চৌধুরী, শুভদীপ মল্লিক এবং তাসলিম শেখ। ধৃত 3 জনের পরিচয় খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দের রেফারেন্সে ইমরান শেখ নামে এক ব্যক্তি বিধায়ক হস্টেলের গেস্ট হাউসে ওই ঘর বুক করেন। যদিও তার সঙ্গে ধৃতদের যোগাযোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিখিল রঞ্জন। গোটা ঘটনা তৃণমূলের চক্রান্ত দাবি তার। নিখিলবাবু, আপনি কি ইমরান শেখ নামে কাউকে ঘর অ্যালট করেছিলেন বা দিয়েছিলেন? এই নামে প্রথম কথা কাউকে চিনি না, নাম শুনিও নি। আর ঘর অ্যালটমেন্ট করা তো দূরের কথা, যাকে আমি চিনি না, যার নাম শুনিনি, তার নামে আমি ঘর অ্যালটমেন্ট করব কেন? তৃণমূলের এই তোলামূলি কারবার এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে। আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে। এদিকে এমএলএ হস্টেল থেকে গ্রেফতার হওয়া 3 জনের মধ্যে জুনাইদুল হক চৌধুরীর বাড়ি পুরসুরার ধাপপাড়ধারা গ্রামে। সেখানেই পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। জুনাইদুল পুরসুরার বাসিন্দা হলেও পরিবার কলকাতায় থাকে। মাঝে মধ্যেই আসে গ্রামের বাড়িতে। ঝাঁ চকচকে বাড়ি, ক্যামেরার সামনে মুখ না খুলতে চাইলেও আড়ালে থেকে এলাকাবাসীদের দাবি, জুনাইদুল তার বাবার সঙ্গে কলকাতায় ব্যবসা দেখাশোনা করেন। সরকারি বিভিন্ন অফিসে তাদের ক্যান্টিন আছে, সরকারি জায়গায় খাবার দেন। নেতা মন্ত্রীদের সঙ্গেও নাকি ওঠা বসা আছে। ওদের ক্যান্টিন খাওয়াতো সরকারকে, ওই যে পুলিশ লালবাজারে পুলিশ ব্যাংসাল কোর্টে, ডালাউসি, ওদের সব ক্যান্টিন আছে। ওই ক্যান্টিন খাওয়াতো, সরকারি লোককে খাওয়াতো, যাতো পুলিশ এসব সরকারি যারা ওই জেলে যায় তাদেরকে সব খাবার টাবার দেয়। সেই কারবার ছিল ওদের। এদিকে আবার বিধায়ক হস্টেল থেকে গ্রেফতার 3 জনের মধ্যে একজন শুভদীপ মালিক, বাড়ি তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে। পরিবারের দাবি, শুভদীপ মালিক পেশায় গাড়ি চালক। গত 4 বছর ধরে গাড়ি চালকের পেশার সাথেই যুক্ত সে। বেশ কিছুদিন ধরে কলকাতার এক ব্যক্তির গাড়ি চালাতো বলে জানিয়েছে পরিবার এবং কলকাতাতেই থাকতো শুভদীপ। তবে ধৃত জুনায়েদ হক চৌধুরীর গাড়ি চালাতো বলে জানা গেছে। গোটা ঘটনায় হতবাক প্রতিবেশী থেকে এলাকাবাসী। আমাদের এখানেও বছর 2 আগে এই ধরনের ঘটনা ঘটেছিল, তখন শোরগোল পড়েছিল। বিভিন্নভাবে বিভিন্ন জনকে ফোন করে কাকে পদ পাইয়ে দেওয়া হবে, কাকে চাকরি দেওয়া হবে,
সেই যে থানাতে কমপ্লেনও হয়েছিল, একটা সরগোল পড়েছি। পরিচয় দিয়ে কখনো থানার মেজবাবু বলছি, কখনো বিডিও অফিস থেকে বলছি, এই ধরনের পরিচয় দিত বিভিন্ন লোককে। তো এখনও শোনা যাচ্ছে এই ধরনের ঘটনা নাকি ঘটছে। চক্রাগ্রহ মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের, রায়গঞ্জ মেডিকেলের ওয়ার্ডে ঢুকে রোগীর গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা। প্রশ্নের মুখে রায়গঞ্জ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। সুরজিৎ দাস নামে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও চড়া হয় দুষ্কৃতীরা। হাসপাতালের ওয়ার্ডের ভেতর ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচে সুরজিৎ। আতঙ্কিত হাসপাতালে রোগীদের পাশাপাশি ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা। ঘটনায় একজনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমি একজনের কাছে জানলা দরজা দিয়েছিলাম, টাকা পাইতাম, তো এর আগে একদিন চাইছি, কিছু বলে না, ওরা নেশা করেছিল। তা আমি ফট করে বললাম কি যে আমাকে টাকাটা দে। তো বলতে বলতে তুই বললো কিসের টাকা? আমি বললাম যার তোর কাছে এই টাকাটা পাই। তো বলতে বলতে যাই হোক আমাদের মনে করো একটা গা ধাক্কা দিতে হয়ে গেলো। হওয়ার পরে এবার ও আমাকে ফেলে দিল, ফেলার পরে দাঁড়া ফেলে দিল, পড়ে গেলাম আমি। পড়ে যাওয়ার পরে ওর মেয়ে এসে আমার মাথার মধ্যে দুইটা বাড়ি মারল লুই দিয়ে। আমি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে চুপচাপ আছে, আমার শুনতে মাথা ঘুরাচ্ছে। তারপরে ও কী করলো, ও কোথার থেকে ঢুকে নিয়ে আমার গায়ের মধ্যে পেট্রোল ঢালে। দুজন আসছিল, যার সাথে কাঁচা লাগছে সে আর তার একজন। পুলিশ নিচে ছিল, যখন পেট্রোল দিয়ে চেঁচামেচি হয় তখন পুলিশ দৌড়ায় যায়। এমনি কোনো নিরাপত্তা কর্মী ছিল না ওখানে? নিরাপত্তা কর্মী তো আমি তো শুনতে পারলাম না, কিন্তু ও বলছে কেউ ছিল না ওখানটায়। আচ্ছা, তারপরে ওরা যখন ওয়ার্ডের মধ্যে দৌড়ায় যায়, নাসপাস যখন টের পায়, তখন চিল্লের চেঁচামেচি হয়, তখন পুলিশ দৌড়ায় যায়। বাগে আসছে না বাঘিনী, ল্যাজে খেলাচ্ছে জিনাত। ফের অবস্থান বদল বাঘিনীর। বাঘ ধরতে আনা হলো নতুন খাঁচা। ছাগল, মোষের টোপ, বন দফতরের টোপ গিলবে জিনাত। টানা 5 দিন বান্দোয়ানের রাইকা পাহাড়ে থাকার পর অবশেষে অবস্থান পরিবর্তন করেছে সে। বান্দোয়ান থেকে এবার তার লোকেশন মানবাজারের জঙ্গলে। শুক্রবার ভোরে বাঘিনী রাইকা পাহাড় থেকে নেমে সোজা চলে যায় মানবাজার 2 নম্বর ব্লকের ডাঙ্গরডি বিট অফিস সংলগ্ন জঙ্গলে। বাঘিনীকে ধরতে একেবারে হিমশিম খেতে হচ্ছে বন দফতরকে। চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে এই পুইসাগড়া জঙ্গল এলাকায়। নিয়ে আসা হয়েছে খাঁচা, পাশাপাশি খাবারের জন্য মোষের বাচ্চা এবং ছাগলও নিয়ে আসা হয়েছে। এই এলাকায় গ্রামবাসীদের যেটা বক্তব্য, এই ডুংরি এলাকা থেকে যদি বাঘিনীকে নিজেদের কবজায় না আনতে পারে, তাহলে আর এই বাঘিনীকে নিজেদের কবজায় আনতে পারবে না বন দপ্তর। তার কারণ হচ্ছে এই ছোট ডুংরি, এই ডুংরি থেকে তার পালিয়ে যাওয়ার কোনো মতেই সম্ভব নয়। ফলত নেট দিয়ে আটকে বন দপ্তরের কর্মীরা তাকে নিজেদের কবজায় আনার চেষ্টা করছে। পুইসাগড়া জঙ্গল থেকে তপন হালদার, TV9 বাংলা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে জীবন অবসান। দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির এইমসে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ অবস্থার অবনতি ঘটে। 9:51 প্রাক্তন প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। আজ সমস্ত সরকারি কর্মসূচি বাতিল করা হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী। एक नेक इंसान के रूप में, एक विद्वान अर्थशास्त्री के रूप में और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी। डॉक्टर मनमोहन सिंह साइंस और स्पिरिचुअलिटी दोनों का समन्वय थे। दोनों का समन्वय मैं इसलिए कहता हूं कि आर्थिक जगत की दृष्टि से उन्होंने जो किया वो प्रशंसनीय। उनका जो आचरण था विनम्रता से भरा हुआ
आध्यात्मिकता से भरा हुआ। इसलिए मैं कहता हूँ कि डॉक्टर मनमोहन सिंह हिमसेल्फ वाज ए कॉन्फ्लुएंस ऑफ स्पिरिचुअलिटी एंड साइंस। उनके नेतृत्व में आत्मनिर्भर भारत के जो आज सफ़र दिखाई पड़ रहा है, सफल सफ़र दिखाई पड़ रहा है, उस सफ़र को आगे बढ़ाने में उनकी महत्वपूर्ण भूमिका थी। मेरा उनके साथ, वो नेता विरोधी दल थे, तब भी हम लोग उस समय सरकार में थे। जब वो सरकार में आए और प्रधानमंत्री बने तो हम लोग विपक्ष में थे। उस पूरे के पूरे अगर दौरान देखें तो उनका जो है सभी लोगों के साथ संपर्क, संवाद और समन्वय अद्भुत था। और कद उनका आसमान पे था, लेकिन हमेशा उनकी सोच जो है वो ज़मीन पर दिखाई पड़ती थी।